নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ। নবাগত শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন আর আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত স্বামী উপন্যাসটি। আজ আমি শোনাব তার শেষ পর্ব। আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন সৌদামিনী নরেনের ছোটবেলার প্রেম কিভাবে বিবাহে পরিণতি পায়নি, কিন্তু তারপরও স্বামীর ঘরে গিয়ে সৌদামিনী তার সঙ্গে একেবারেই মানাতে পারেনি। এদিকে নরেনও আস্তে আস্তে সৌদামিনীর শ্বশুর বাড়ি গিয়ে হানা দেয়। পুরনো প্রেম তাদের আবার একটু যেন নাড়াচাড়া দিয়ে বসে। তারপর বাড়ির কাজের লোক মুক্ত, সে তাকে সাহায্য করে সৌদামিনী নরেনের যাতে আবার পুনর্মিলন হয় সেই জন্য। চলুন শুরু করা যাক আজকে শেষ পর্ব। জানতে পারবো সৌদামিনীর জীবনের পরিণতি কী হলো। সেদিন জানতে পেরেছিল নরেন মুক্তোর কাছে যে স্বামী আমার ঘরে নেই। স্বামী বাড়ি না থাকার সুযোগটা সে অবশ্যই নেবে, এটা আমি জানতাম। বাগান পার হয়ে রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকার এগিয়ে গিয়ে যখন আমি গাড়িতে উঠব, অর্থাৎ নরেনের কাছে, কারণ নরেন স্বামী না থাকার পর সেই সুযোগে আমার জানলায় টোকা মেরে গেছিল। তার আওয়াজটা শুনেই আমি জানলা খুলেছিলাম। তখন নরেন বলেছিল, আর দেরি করো না, চলে এসো। মুক্ত খিড়কি খুলে দাঁড়িয়ে আছে। বাগান পার হয়ে তারপরই আমি রাস্তা দিয়ে অনেকখানি অন্ধকারে এগিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসলাম। মা বসুমতী, গাড়ি শুদ্ধ হতভাগী, সেদিন কেন তুমি তাকে গ্রাস করলে না? কলকাতার বউবাজারের একটা ছোট্ট বাসায় গিয়ে যখন উঠলাম তখন বেলা 8:30 বাজে। আমাকে পৌঁছে দিয়ে নরেন তার নিজের বাসায় কিছুক্ষণের জন্য চলে গেল। দাসী উপরের ঘরে বিছানা পেতে রেখেছিল। টলতে টলতে গিয়ে শুয়ে পড়লাম। আশ্চর্য যে যে কথা কখনো আমি ভাবিনি, সমস্ত ভাবনা ছেড়ে তখন সেই কথাই আমার মনে পড়তে লাগলো। আমি 9 বছর বয়সে একবার জলে ডুবে যাই। অনেক যত্ন চেষ্টার পরে জ্ঞান হলে মায়ের হাত ধরে ঘরের বিছানায় গিয়ে শুয়ে পড়ি। মা শিওরে বসে এক হাত মাথায় আর এক হাত গায়ে বুলিয়ে দিয়ে পাখার বাতাস করেছিলেন। মায়ের মুখ আর তার সেই পাখা দিয়ে হাত নাড়াটা সারা সংসারে আর যেন আমার কিছুই রইল না মনে হলো। দাসী এসে বললে, বৌমা, কলের জল চলে যাবে, উঠে একটু চান করে নাও। স্নান সেরে এলুম। উড়ে বামুন ভাত দিয়ে গেল। মনে হয় কিছু খেয়েও ছিলাম, কিন্তু উঠতে না উঠতে সমস্ত যেন বমি হয়ে গেল। তারপর হাত মুখ ধুয়ে নির্জীবের মতো বিছানায় এসে শুয়ে পড়া মাত্রই বোধ করি ঘুমিয়ে পড়েছিলাম। স্বপ্ন দেখলুম স্বামীর সঙ্গে ঝগড়া করছি, তিনি তেমনি নীরবে বসে আছেন, আর আমি গায়ের জোরে গায়ের গয়নাগুলো খুলে তার পায়ের কাছে ছুঁড়ে ফেলছি, কিন্তু গয়নাগুলো
আর যেন ফুরোয় না, আমার ছুঁড়ে ফেলাও যেন থামে না। যত ফেলি ততই যেন কোথা থেকে গয়না আমার সর্বাঙ্গ ঢেকে থাকে। হঠাৎ হাতের ভারী অনন্তটা ছুঁড়ে ফেলতেই সেটা সজোরে গিয়ে তার কপালে লাগলো। সঙ্গে সঙ্গে তিনি চোখ বুজে শুয়ে পড়লেন, আর সেই ফাটা কপাল থেকে রক্তের ধারা ফিনকি দিয়ে কড়ি কাঠে গিয়ে ঠেকতে লাগলো। এমন করে কতক্ষণ যে কেটেছিল, আর কতক্ষণ যে কাটতে পারত আমি বলতে পারিনি। যখন ঘুম ভাঙল তখন চোখের জলে বালিশ ভিজানা সমস্ত কিছু ভিজে গেছে। চোখ চেয়ে দেখি তখন অনেক বেলা হয়ে আছে, আর নরেন পাশে বসে আমাকে ঠেলা দিয়ে ঘুম ভাঙাচ্ছে। সে বললে, স্বপ্ন দেখছিলে নাকি? ইস, এ হয়েছে কি? বলে কোঁচার খুঁট দিয়ে মুখটা আমার মুছিয়ে দিলে। স্বপ্ন? এক মুহূর্তে মনটা যেন স্বস্তিতে আমার ভরে গেল। চোখ রগড়ে উঠে বসে দেখলুম সম্মুখেই মস্ত একটা কাগজে মোড়া পার্সেল। ওটা কি? তোমার জামা কাপড় সব কিনে আনলাম। তুমি কিনতে গেলে কেন? নরেন একটু হেসে বলল, আমি ছাড়া আর কে কিনবে শুনি? এত কান্না আমি কখনো কাঁদিনি। নরেন বললে, আচ্ছা পা ছেড়ে উঠে বসো না, বসো। আমি দিব্যি করছি আমার এক মায়ের পেটে আমরা যেমন ভাই বোন সেরকমই থাকবো। তোকে যত ভালোই বাসি না কেন, তবু আমি আমার কাছ থেকে তোকে চিরকাল রক্ষে করব। চিরকাল? না না, তার পায়ের ওপর আমাকে তোমরা ফেলে দিয়ে চলে এসো নরেন দাদা। আমার অদৃষ্টে যা হবার তাই হোক। কাল সমস্ত রাত্রি তাকে আমি চোখে দেখিনি, আজ আবার সমস্ত রাত্রি দেখতে না পেরে আমি মরেই যাব। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। নরেন উঠে গিয়ে একটা মোড়ার ওপর বসে পড়লে, মুক্তোর কাছে আমি সব শুনেছি, কিন্তু তাকে যদি এতই ভালোবাসতে কোনোদিন একসঙ্গে তো। তাড়াতাড়ি বললুম, তুমি আমার বড় ভাই, এসব কথা আমাকে তুমি কিন্তু জিজ্ঞাসা করো না, বুঝলে নরেনদা? নরেন অনেকক্ষণ চুপ করে বসে থেকে বলল, আমি আজই তোমাকে তোমাদের বাগানের কাছে রেখে আসতে পারি, কিন্তু তিনি কি তোমাকে নেবেন? আর তখন গ্রামের মধ্যে তোমার যে কি দুর্গতি হবে তুমি যা জানো। বুকের ভেতরটা কে যেন দু হাত দিয়ে পাকিয়ে মুচড়ে দুমড়ে দিল, কিন্তু তক্ষুনি নিজেকে সামলে নিয়ে বললুম, ঘরে নেবেন না? না, তা আমি জানি, কিন্তু তিনি যে আমাকে মাপ করবেন তাতে কোনো সন্দেহ নেই। যত বড় অপরাধ হোক না কেন আমার, সত্যি সত্যি মাপ চাইলে না তিনি আমাকে মাপ করবেই। আর তার কোনো সাধ্য নেই যে আমি তার মুখে শুনেছি এই সমস্ত কথা। ভাই, তাই বলছি, আমাকে তুমি তার পায়ের তলায় একবার রেখে এসো না নরেন দাদা। ভগবান তোমাকে রাজেশ্বর করবেন। আমি কায়মনো বাক্যে বলছি। মনে করেছিলুম আর চোখের জল ফেলবো না, কিন্তু কিছুতেই ধরে রাখতে পারলুম না, আবার ঝরঝর করে ঝরে পড়তে লাগলো। নরেন মিনিটখানেক চুপ করে থেকে বললে, শুধু তুমি কি সত্যি ভগবান মানো? আর চরম দুঃখে মুখ দিয়ে পরম সত্যি কথা বার হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, মানি মানি। তিনি আছেন, তিনি আছেন বলেই তো এত এত করেও আমি ফিরিতে চাইছি, নইলে এইখানে গলায় দড়ি দিয়ে মরতুম নরেনদা, ফিরে যাবার কথা মুখেও আনতুম না। নরেন বললে, কিন্তু আমি তো মানি না। তাড়াতাড়ি বলে উঠলুম, আমি বলছি আমার মতো তুমিও একদিন নিশ্চয়ই মানবে, সে তখন বোঝা যাবে। বলে নরেন গম্ভীর মুখে বসে রইল। মনে মনে কি যেন ভাবছে, বুঝতে পেরে আমি ব্যাকুল হয়ে উঠলাম। আমার 1 মিনিট দেরি সইছিল না। আমি বললুম, আমাকে কখনো। কি বলো? বলছি আমাকে কখন রেখে আসবে নরেন দাদা, বলো না।
নরেন মুখ তুলে ধীরে ধীরে বলল, সে কিন্তু কখনো তোমাকে নেবে না, জানো? সে কখনো তোমাকে নেবে না, এটা আমি তোমাকে বলে রাখলাম। সে চিন্তা কেন করছো ভাই? কেন করছো সে চিন্তা? না না না, আমি চিন্তা করছি না। তুমি ভয় পেলে? দেখো, দেখো বাইরে কুকুরটা কিরকম চিৎকার করে উঠল। তুমি ভয় পেলে নাকি? না না, ভয় পাবো কেন? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার চিন্তা আমার কাছে। আমি কিন্তু তোমাকে কখনো কখনো আমি ক্ষমা করতে পারবো না, এটুকু তোমায় বলতে পারি। হ্যাঁ, ক্ষমা? হ্যাঁ, ক্ষমা না নিলে ক্ষমা করা, না করা দুটোই কিন্তু সমান। তখন তুমি কোথায় যাবে বলো তো? সমস্ত সমস্ত পাড়ার মধ্যে কত বড় একটা বিশ্রী হইচই গণ্ডগোল পড়ে যাবে। একবার তুমি ভেবে দেখেছো? ভয়ে কাঁদো কাঁদো হয়ে বললুম। সে ভাবনা একটু তুমি করো না নরেনদা। তখন তিনি আমার উপায় করে দেবেন। নরেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে বললে, আর আর তোমারই না হয় একটা উপায় করবেন, কিন্তু আমার তো করবেন না। তখন তখন কি হবে? এ কথায় কী যে জবাব দেবো ভেবে পেলুম না। বললুম, তাতেই বা তোমার ভয় কি? নরেন ম্লান মুখে জোর করে একটু হেসে বলল, ভয়? এমন কিছু নয়, 5-7 বছরের জন্য জেল খাটতে হবে, এই আর কি। শেষকালে এমন করে তুমি আমাকে ডোবাবে জানলে আমি এতে হাতই দিতাম না। মনের এতটুকু স্থিরতা নেই তোমার? এ কি ছেলে খেলা নাকি এগুলো? আমি কেঁদে ফেলে বললুম, তবে তবে আমার উপায় কি হবে ভাই, বলো না। আমার সমস্ত অপরাধ তার পায়ে নিবেদন করে তারপর আমি বাঁচব, নাহলে কিছুতেই বাঁচতে পারবো না। নরেন দাঁড়িয়ে উঠে বললে, শুধু নিজের কথাই ভাবছো তাই না? আমার বিপদ তো একটুও ভাবছো না? এখন সব দিকে না বুঝে আমি কোনো কাজ হাত দেবো না আর এবার থেকে। ও কি, বাসায় যাচ্ছ নাকি? হুম। রাগে দুঃখে হতশ্বাসে আমি মাটিতে লুটিয়ে পড়ে মাথা খুঁটে কাঁদতে লাগলুম। তুমি সঙ্গে না যাও, এইখান থেকে আমাকে যাবার একটা উপায় করে দাও, আমি একলা ফিরে যাব। বিশ্বাস করো, আমি তার দিব্যি দিয়ে বলছি, আমি কারুর নাম করব না, কাউকে আমি বিপদে ফেলবো না, কাউকে জড়াবো না। সমস্ত শাস্তি একা আমি মাথা পেতে নেব। তোমার দুটি পায়ে পড়ি নরেন্দা, আমাকে আটকে রেখে আমার সর্বনাশ করো না। মুখ তুলে দেখি সে ঘরে নেই, পা টিপে টিপে বেরিয়ে গেছে। ছুটে গিয়ে সদর দরজায় দেখি তালা বন্ধ। উড়ে বামুন বলল, বাবু চাবি নিয়ে চলে গেছেন, কাল সকালে এলে খুলে দেবেন। ঘরে ফিরে এসে আর একবার মাটির উপর লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বললুম, ভগবান, আমাকে আমাকে এই শাস্তি কেন দিলে? কখনো তোমাকে ডাকিনি, আজ ডাকছি। তোমার এই একান্ত নিরুপায় মহাপাপিষ্ঠা সন্তানের গতি দাও। আমার সে ডাক কত প্রচণ্ড, তার শাস্তি যে কত দুর্নিবার আজ তা শুধু আমিই জানি। তবু 7 দিন কেটে গেল, কিন্তু কেমন করে যে কাটল সেই ইতিহাস বলবার আমার সামর্থ্য নেই, ধৈর্যও নেই। সে যাক। বিকেলবেলায় আমার ওপরের ঘরের জানলায় বসে নিচে গলির পানে তাকিয়ে এক দৃষ্টি চলে গেছিল। আপিসের ছুটি হয়ে গেছে। সারাদিনের খাটুনির পর বাবুরা বাড়ির মুখো হন হন করে হাঁটছেন। অধিকাংশ সামান্য গৃহস্থ। তাদের বাড়ির ছবি আমার চোখের সামনে স্পষ্ট ফুটে উঠল। বাড়ির মেয়েদের মধ্যে এখন সবচেয়ে বেশি কারা ব্যস্ত? না তারাই, তাদের স্ত্রীরা। জলখাবার সাজাতে, চা তৈরি করতে সবচেয়ে কারা বেশি ছুটোপুটি করছে? না তারাই। বুকের ভেতরটা ধক করে উঠল। মনে পড়ল, তিনিও তো সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে বাড়ি ফিরে আসেন। কোথায় কাপড়, কোথায় গামছা, কোথায় জল? ডাকাডাকির পর কেউ হয়তো সাড়াও দেয় না। তারপরে হয়তো মেজ দেওর খাবারের সঙ্গে তারও একটুখানি জল খাবারের জোগাড় মেজ বউ করে রেখেছে, না হয় ভুলেই হয়তো গেছে। আমি তো আর নেই, ভুলতে ভয়ই বা কী?
হয়তোবা শুধু এক গ্লাস জল চেয়ে খেয়ে ময়লা বিছানাটা কোঁচা দিয়ে একটু ঝেড়ে শুয়ে পড়বেন। তারপর রাত দুপুরে দুটো শুকনো ঝরঝরে ভাত, আর তাতে একটু পোড়া তরকারি, ওবেলার একটুখানি ডাল হয়তোবা আছে, হয়তোবা উঠেও গেছে। সকলে খেয়ে থুয়ে যদি একটু দুধ বাঁচে তো পরম ভাগ্য। নিরীহ ভালো মানুষ কাউকে কড়া কথা বলতে পারেন না, কারো ওপর রাগ দেখাতে জানেন না। ওরা ওরা মহাপাতক। এত বড় নিষ্ঠুর মহাপাপ তোর চেয়ে বেশি সংসারে কেউ কি কোনোদিন করেছে? ইচ্ছা হলো এই লোহার গড়াত্তা মাথা দিয়ে ছেঁচে 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 নিচের মাথাটা নষ্ট করে দিই, ভেঙে ফেলি। বোধ করি অনেকক্ষণ পর্যন্ত এরকম চোখে এক দৃষ্টিতে চেয়েছিলাম। হঠাৎ কর্নারার শব্দে চমকে উঠে দেখি সদর দরজায় দাঁড়িয়ে নরেন, আর দরজাটা মুক্ত। তাড়াতাড়ি চোখে মুখে যেন একটুখানি আভাস পেলাম। চোখটা মুছে নিয়ে নিচের বিছানায় উঠে এসে বসলাম। সেই দিন থেকে নরেন আর আসেনি। আমার সমস্ত মন যে কোথায় পড়ে আছে সে নিঃসংশয়ে বুঝতে পেরেছিল বলে ভয় ভয় এদিকে মারাতো না। তার নিজের ধারণা জন্মেছিল বিপদে পড়লে স্বামীর বিরুদ্ধে আমি তার উপকারে হয়তো লাগবো না। তাই তার ভয়ও যেমন হয়েছিল, রাগও তেমনি হয়েছিল। ঘরে ঢুকে আমার দিকে চেয়েই দুজনে একসঙ্গে চমকে উঠলাম। নরেন বলল, তোমার এত অসুখ করেছিল, আমাকে একবারও খবর দাওনি কেন? তোমার বামুনটা তো আমার বাসা চেনে। কি দালানে ঝাড় দিচ্ছিলে নাকি? সে খপ করে ধরে এসে বলল, হাতটা নিয়ে, অসুখ করবে কেন? শুধু জল খেয়ে থাকলে মানুষ তো রোগা হবে বাবু। যে ঝাড় দিচ্ছিল সেই মেয়েটি বলল, দুটি বেলা দেখছি ভাতের থালা যেমন বাড়া তেমন পড়ে থাকে, অর্ধেক দিন হাতও দেন না। শুনে দুজনেই স্তব্ধ হয়ে আমার পানে চেয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পর নরেন বাসায় চলে গেছে। মুক্তকে নিচে টেনে নিয়ে বললাম, কেমন আছেন রে তিনি? মুক্ত কেঁদে ফেলল, বলল, অদৃষ্ট ছাড়া পথ নেই বৌমা, নইলে এমন স্বামীর ঘর তুমি করতে পারলে না। তুই তো ঘর করতে দিলি না মুক্ত। মুক্ত চোখ মুছে বলল, মনে হলে বুকের ভেতরটা যে কি করে সে আর তোমাকে কি বলবো। বাবু ছাড়া আর সবাই জানে তুমি বাড়ি পোড়ার খবর পেয়ে রাত্রিরে রাতারাতি বাড়িতে চলে গেছো। তোমার শাশুড়িও তার হুকুম নেওয়া হয়নি বলে রাগ করেছিল, তার সঙ্গে কথাবার্তাই বন্ধ করে দিয়েছে। মাগি কি বজ্জাত মা, কি বজ্জাত! যে যে কষ্টটা বাবুকে দিচ্ছে দেখলে পাষাণেরও দুঃখ হবে। সাধে কি আর তুমি ঝগড়া করতে বৌমা? ঝগড়া করা আমার চিরকালের জন্য ঘুচে গেল। বলতে গিয়ে সত্যি সত্যি যেন আমার দমটা আটকে গেল। আজ মুক্তোর কাছে শুনতে পেলুম আমাদের পোড়া বাড়ি আবার মেরামত হচ্ছে, তিনি টাকা দিয়েছেন। হয়তো সেই জন্যই আমার গয়নাগুলো হঠাৎ বাধা দেবার তার তো প্রয়োজন হয়েছিল। আমি বললুম, বল মুক্ত, সব বল, বল আমাকে। যত রকমের বুক ফাটা খবর আছে সমস্ত আমাকে একটা একটা করে শোনা। এতটুকু দয়া করে চেপে রাখিস না। মুক্ত বললে, এবারের ঠিকানা তিনি জানেন। শিউরে উঠে বললাম, কি করে? মাসখানেক আগে যখন এই বাড়ি তোমার জন্যই ভাড়া নেওয়া হয় তখন আমি জানতুম। তারপর 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 একদিন নদীর ধারে নরেনবাবুর সঙ্গে আমাকে লুকিয়ে কথা কইতে তিনি নিজের চোখে দেখেছিলেন। তারপর বামুনের পা ছুঁয়ে মিথ্যে কথা বলতে পারলুম না বৌমা। চলে আসবার দিন এ বাসার ঠিকানাটা বলে ফেললুম। এলিয়ে মুক্তোর কোলের ওপরে চোখ বুজে শুয়ে পড়লুম। অনেকক্ষণ পর মুক্ত বলল, বৌমা। কেন মুক্ত? যদি তিনি নিজে তোমাকে ফিরিয়ে নিতে আসেন? প্রাণপণে বলে উঠলাম। মুক্তোর মুখ চেপে ধরলাম। না মুক্ত, না, ও কথা তোকে আমি বলতে দেব না। আমার দুঃখ আমাকে সজ্ঞানে বইতে দে। পাগল করে দিয়ে আমার প্রায়শ্চিত্তের পথ তুই বন্ধ করে দিস নে। মুক্ত জোর করে তার মুখ
ছাড়িয়ে নিয়ে বলল, আমাকেও প্রায়শ্চিত্ত করতে হবে বৌমা। টাকার সঙ্গে তো ওকে ওজন করে ঘরে তুলতে পারবো না। এ কথার আর জবাব দিলুম না, চোখ বুজে শুয়ে পড়লুম। মনে মনে বললুম, ওরে মুক্ত, পৃথিবী এখনো পৃথিবী আছে। আকাশ কুসুমের কথা কানেই শোনা যায়, তাকে ফুটতে কেউ আজও চোখে দেখেনি। ঘণ্টাখানেক পরে মুক্তোর নিচ থেকে ভাত খেয়ে ফিরে এলো। তখন রাত্রি 10টা বাজে। ঘরে ঢুকেই বলল, মাথায় আঁচলটা তুলে দাও বৌমা, বাবু আসছেন, বলেই বেরিয়ে গেল। আবার আবার এত রাত্রে? তাড়াতাড়ি কাপড় সেরে উঠে বসতেই দেখলাম দোরগোড়ায় দাঁড়িয়ে নরেন নয়, নরেন নয়, আমার স্বামী। বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, আমি সব জানি, তুমি আমারই আছো, বাড়ি চলো, বাড়ি চলো। মনে মনে বললুম, ভগবান, এত যদি দিলে তবে আরও একটু দাও, এই দুটি পায়ে মাথা রাখবার সময়টুকু পর্যন্ত আমাকে সচেতন রেখো। কেমন লাগলো বন্ধুরা? আজ শেষ হলো স্বামী উপন্যাসটি। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্রতিবারের মতো লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এখনও যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ, একটা সাবস্ক্রাইবের মাধ্যমে গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন। আজ তাহলে এখানেই শেষ করলাম স্বামী উপন্যাসটি। আগামী দিনে আবার নিয়ে আসবো আরেকটি এরকমই সুন্দর উপন্যাস। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।